ইরানের ইস্পাহানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলা, ৩ সেনা কর্মকর্তা সহ নিহত ১৫। লেবাননে হামলা অব্যাহত। হিজবুল্লাহর পাল্টা আঘাত, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন অভিযান আইআরজিসির। যুদ্ধবিরতি চায় ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্টের। হরমুজ প্রণালী খোলা রাখতে চাইলেন অন্য দেশের যুদ্ধ জাহাজ। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান তেহরানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। হরমুজ প্রণালী খোলা রাখতে অন্যান্য দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে উপকূল জুড়ে ব্যাপক বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও ৩ ইরানীয় সেনা কর্মকর্তা নিহতের খবর নিশ্চিত করেছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শিল্পনগরী ইস্পাহানে যৌথ বিমান হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়। একই সময় তেহরানে আরেক হামলায় ইরানের খাতাম আল আনবিয়া জরুরি কমান্ডের গোয়েন্দা শাখার 2 জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরিয়াত নিহত হয়েছেন বলে দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এর আগে ওই ইউনিটের প্রধান সালেহ আসাদিও নিহত হন বলে জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 50তম ধাপের অভিযান চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটির কাছে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত করে। হামলা চালানো হয় দেশটির বিমানবন্দরেও। একই সময়ে বাগদাদে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হেনেছে বলে জানায় নিরাপত্তা সূত্র। লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর ও তাইয়েবে এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের গোরেন এলাকায় রকেট নিক্ষেপ এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা আসলে অঞ্চলকে নিরাপদ করেনি, নতুন সংঘাত তৈরি করেছে। তেহরান সতর্ক করে বলেছে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও ফুজাইরা বন্দরের আশপাশ খালি করার সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানায় ইরানি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। অন্যদিকে ইরান বলেছে, প্রণালী বন্ধ করা হয়নি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। উত্তেজনার মধ্যে তুরস্ক সতর্ক করে বলেছে, ইসরায়েলের হামলা পুরো অঞ্চলকে নতুন অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় সব পক্ষকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানান তিনি। তবে মার্কিন প্রশাসন এখনই যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বন্ধে চুক্তির সময় এখনো আসেনি। ট্রাম্প দাবি করেন, তেহরান আলোচনায় আগ্রহী হলেও এখন পর্যন্ত প্রস্তাবিত শর্ত সুবিধাজনক নয়। সম্ভাব্য চুক্তির শর্ত কি হতে পারে তা জানাতে অস্বীকৃতি জানালেও তিনি ইঙ্গিত দেন, ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে। চলমান যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলা প্রতিহতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যমে ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। জর্ডানে থাকা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার ইরান ধ্বংস করেছে বলে খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়টি সামনে এলো। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় 2017 সালে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় থার্ড মোতায়েন করে ওয়াশিংটন। সে সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর বিরোধিতা করে প্রতিবাদও হয় দেশটিতে। পারস্য উপসাগরের ছোট্ট একটি দ্বীপ খার্ক ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত দ্বীপ থেকেই রপ্তানি হয়
ইরানের অধিকাংশ তেল, যা দেশটির প্রধান বৈদেশিক আয়ের উৎস। তাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই আলোচনায় উঠে আসে এই তেল দ্বীপের নাম। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ইতিহাসে বারবার সংঘাতের কেন্দ্র ছিল এই দ্বীপ। পারস্য উপসাগরের উত্তরাংশে ইরান উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ আয়তনে ছোট হলেও এখানেই গড়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় তেল রফতানি টার্মিনাল। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে ইরানের সমুদ্রপথে রফতানি হওয়া তেলের প্রায় 80 থেকে 90% এই দ্বীপের টার্মিনাল দিয়ে বিশ্ববাজারে যায়। ফলে দ্বীপটি ইরানের তেল রফতানির প্রধান প্রবেশদ্বার। খার্ক দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, পাইপলাইন নেটওয়ার্ক এবং গভীর সমুদ্র ঘেঁষা লোডিং টার্মিনাল। ইরানের বড় বড় অফশোর তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এনে এখানে জমা করা হয়। এরপর সেখান থেকেই এশিয়া, ইউরোপ ও অন্যান্য বাজারে পাঠানো হয় ইরানি ক্রুড অয়েল। এই দ্বীপের কৌশলগত গুরুত্বও অনেক। পারস্য উপসাগরের আন্তর্জাতিক শিপিং রুটের কাছাকাছি অবস্থানের কারণে এখান থেকে দ্রুত তেলবাহী জাহাজ পাঠানো সম্ভব। ফলে ইরানের জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা আয় এবং বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এই দ্বীপ। দ্বীপটির ইতিহাস অনেক পুরানো। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় প্রায় 4000 বছর আগেও এখানে মানব বসতি ছিল। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রও ছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত দ্বীপটি রাজনৈতিক বন্দী শিবির হিসেবেও ব্যবহৃত হয়। পরে 1958 সালে শুরু হয় আধুনিক তেল টার্মিনাল নির্মাণের কাজ। খার্ক দ্রুতই ইরানের প্রধান তেল রফতানি বন্দরে পরিণত হয় দুটি কারণে। ইরানের দক্ষিণ পশ্চিমে বড় তেল ক্ষেত্রগুলোর সঙ্গে পাইপলাইনের সহজ সংযোগ সম্ভব ছিল। এছাড়া গভীর সমুদ্র ঘেঁষা অবস্থানের কারণে নতুন প্রজন্মের বিশাল সুপার ট্যাঙ্কার সহজে ভিড়তে পারত এখানে। 1979 সালের ইরান বিপ্লবের পর দ্বীপের উপর নির্ভরতা আরও বাড়ে। আঞ্চলিক উত্তেজনা এবং প্রতিবেশী দেশের উপর নির্ভরতা কমানোর নীতির কারণে ইরান অন্য দেশের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইন ব্যবহার করা থেকে সরে আসে। ফলে খার্ক দ্বীপই হয়ে ওঠে দেশের প্রায় পুরো তেল রফতানির ব্যবস্থার কেন্দ্র। ইতিহাসে খার্ক দ্বীপ ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু। ইরান ইরাক যুদ্ধ চলাকালে বাগদাদ বারবার এই দ্বীপের তেল স্থাপনায় হামলা চালায়। বিশ্লেষকদের মতে আঞ্চলিক কোনো বড় সংঘাত বা তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার ক্ষেত্রে খার্ক দ্বীপ এখনও স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 11%-এরও বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন মার্চে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম $100 বেশি হতে পারে, আর এপ্রিলে তা $85 বেশি থাকবে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় শুক্রবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম 2.67% বেড়ে ব্যারেল প্রতি $103 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি 3.11% বেড়ে দাঁড়িয়েছে $98.71। সপ্তাহ ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 11.27% আর WTI এর দাম বেড়েছে 8%। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বাজারে এমন উদ্বেগ বিরাজ করছে। এখানে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা হওয়ায় মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে জ্বালানি সরবরাহে স্থায়ী ব্যাঘাত ঘটা। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে মার্চে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম $100 বেশি হতে পারে, আর এপ্রিলে তা $85 বেশি থাকবে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের চাপ কমাতে বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান তেল কেনার অনুমোদন সাময়িকভাবে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র এমন সব দেশকে অনুমতি দিয়েছে যারা ইতিমধ্যে রাশিয়ার তেল বা পেট্রোলিয়াম জাহাজে ভরেছে বা সেগুলো সমুদ্রে রয়েছে। এই অনুমতি আগামী 11 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় রুশ সেনাদের নিহত 8, অন্তত আহত 18। রাশিয়ার পাল্টা আক্রমণ জেলেনস্কি বাহিনীর। মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইইউ। যুদ্ধক্ষেত্রে এখন কেবল কামান আর ক্ষেপণাস্ত্রের গর্জন নয়, পর্দার আড়ালে লড়ছে শক্তিশালী অ্যালগরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তা। কয়েক দশক ধরে পেন্টাগনের ছায়াসঙ্গী হয়ে থাকা টেক জায়ান্টরা এখন মার্কিন সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্যালকুলেটর থেকে শুরু করে আজকের ইরান যুদ্ধে ব্যবহৃত হাইটেক সব প্রযুক্তি। কর্পোরেট দুনিয়ার সাথে সামরিক বাহিনীর এই সখ্যতা বদলে দিচ্ছে যুদ্ধের চিরচেনা ব্যাকরণ।
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কর্পোরেট দুনিয়ার সখ্য বহু পুরনো। 1939 সাল থেকে 1945 সালের মধ্যে IBM এর তৈরি উচ্চ গতির ক্যালকুলেটর দিয়ে শুরু হয়েছিল যুদ্ধের ময়দানে গাণিতিক হিসাব নিকাশের অটোমেশন। এরপর স্নায়ুযুদ্ধের সময় তৈরি হওয়া ARPANET বা আজকের ইন্টারনেট এবং 70-এর দশকে নিখুঁতভাবে বোমা ফেলার জন্য উদ্ভাবিত GPS সবই ছিল পেন্টাগন আর বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টার ফসল। সময়ের সাথে সাথে যুদ্ধের হাতিয়ার বদলেছে, আর সেই তালিকায় যুক্ত হয়েছে সিলিকন ভ্যালির আধুনিক সব উদ্ভাবন। অ্যামাজন এখন মার্কিন বাহিনীর জন্য ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সামলাচ্ছে, আর মাইক্রোসফট তৈরি করছে সেনাদের জন্য উন্নত অগমেন্টেড রিয়েলিটি হেডসেট, যা যুদ্ধক্ষেত্রে একজন সেনার দেখার সক্ষমতা ও পরিস্থিতি বোঝার সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এমনকি স্পেস এক্সের তৈরি স্টারশিল্ড নেটওয়ার্ক এখন মহাকাশ থেকে পেন্টাগনের হয়ে গোয়েন্দাগিরি করছে, যা মার্কিন সামরিক সক্ষমতাকে ভিন্ন মাত্রা দিয়েছে। গুগল বা ওপেন এআই এর মতো কোম্পানিগুলো শুরুতে সরাসরি নজরদারি বা অস্ত্র তৈরিতে তাদের প্রযুক্তি ব্যবহারে অনীহা দেখিয়েছিল, কিন্তু পেন্টাগনের বিশাল অঙ্কের চুক্তির মুখে শেষ পর্যন্ত অনেককেই পিছু হটতে হয়েছে। মূলত বিগ টেক এখন মার্কিন সামরিক শক্তির ডিজিটাল মেরুদণ্ড হিসেবে কাজ করছে। তবে প্রযুক্তি আর সমর কৌশলের এই গভীর মিতালি জন্ম দিয়েছে ভয়ঙ্কর সব নৈতিক প্রশ্নের। গাজা থেকে শুরু করে ভেনেজুয়েলা কিংবা ইরান যুদ্ধ, প্রতিটি সংঘাতের পেছনেই কোনো না কোনো এআই টুলের ভূমিকা প্রকাশ্যে আসছে। বিভিন্ন সংঘাতে বিশাল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে এই প্রযুক্তিগুলো মার্কিন সেনাদের সহায়তা করছে। তবে যুদ্ধে প্রযুক্তির ব্যবহারে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি, বাড়ছে জবাবদিহিহীনতা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে লেবাননে। বৈরুতের সমুদ্র তীরে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে শত শত গৃহহারা পরিবার। শীতের মধ্যে ঘরহারা এসব মানুষ এখন চরম মানবিক সংকটে। লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র তীর জুড়ে এখন সারি সারি অস্থায়ী তাঁবু। সাম্প্রতিক হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা পরিবারগুলো এখানেই আশ্রয় নিয়েছে। 33 বছর বয়সী বাস্তুচ্যুত লেবানিজ নাগরিক ইউনিস ধিয়া বলছেন, শীতের মধ্যে তাদের থাকার কোনো জায়গা নেই নিরাপদ আশ্রয়। এখন শীতকাল, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, থাকার মতো কোনো জায়গা নেই, এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নেই। মার্চের শুরু থেকে লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পেছনে রয়েছে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়া। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর দিন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 687 জনে। নিহতদের মধ্যে রয়েছে 98 শিশু, 62 নারী এবং 18 জন চিকিৎসাকর্মী। বিশ্লেষকদের আশঙ্কা, সীমান্ত সংঘাত দীর্ঘ হলে লেবাননে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, অনেকেই খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে। জরুরি সহায়তা না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধের ক্ষত সেরে ওঠার আগেই গাজা ত্রাণ শিবিরে আঘাত হানল তীব্র ধূলিঝড়। গাজা দক্ষিণ ও মধ্য অঞ্চলে ঝড়ের আঘাতে উড়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। সামান্য সম্বলও কেড়ে নিয়েছে ঝড়। বছর পর বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার মানুষ এখন অস্থায়ী শিবিরে প্রকৃতির সঙ্গেও লড়াই করছে। একদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, অন্যদিকে প্রকৃতির সঙ্গে লড়াই। দুর্দশা পিছু ছাড়ছে না গাজার বাসিন্দাদের। স্থানীয় সময় শনিবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও গাজা সিটিতে আঘাত হানে তীব্র ধূলিঝড়। ক্ষতিগ্রস্ত হয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী ত্রাণ শিবির। প্রবল বাতাসে উড়ে যায় বহু তাঁবু, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে অস্থায়ী আশ্রয়গুলো। রাস্তায় ধুলির ঝাপটা আর ধ্বংসাবশেষের মধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে পরিবারগুলো। দীর্ঘ সংঘাতে ঘরহারা হাজারো মানুষ নতুন করে পড়েছেন প্রকৃতির নির্মম আঘাতে। প্রতিবার বাতাসের ঝাপটা এলেই ভেঙে পড়ে বাস্তুচ্যুত বাসিন্দাদের তাঁবু। ধূলিঝড়ে নষ্ট হচ্ছে বিছানা, কম্বল আর সামান্য জিনিসপত্র। অস্থায়ী বাথরুমগুলো ধসে পড়েছে, ফলে উপত্যকায় মৌলিক প্রয়োজন মেটানোই কঠিন হয়ে উঠেছে। তাঁবু ছাড়া এই বাসিন্দাদের অবশিষ্ট বলতে আর কিছুই নেই। আমাদের ভাগ্য এখন আল্লাহর হাতে। তাঁবুগুলো ভেঙে গেছে, আমাদের পুরো জীবনই যেন ভেঙে পড়েছে। এই তাঁবুগুলোই আমাদের একমাত্র আশ্রয়। তাঁবু ছাড়া আমাদের কিছুই নেই। বালুর কারণে আমাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
বেশিরভাগ তাঁবুই 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে, যা এখন ক্ষয় হয়ে আর ব্যবহার উপযোগী নয়। বৃষ্টির মৌসুমে পানি সরাসরি ঢুকে পড়ে তাঁবুর ভেতরে, আর বাতাস এলেই পুরো কাঠামো নড়বড়ে হয়ে যায়। এই তাঁবুগুলো আগেই জীর্ণ হয়ে গেছে। প্রায় 1 বছর বা 1.5 বছরেরও বেশি সময় ধরে এগুলো এখানে আছে। বৃষ্টির পানি সরাসরি আমাদের মাথার উপর পড়তে থাকে, আর বাতাস উঠলেই সবকিছু যেন উড়ে যায়। ইরান সংঘাতের পর নতুন করে উত্তেজনা বেড়েছে গাজা উপত্যকায়। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে ফেব্রুয়ারির শেষ থেকে নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন গাজার বহু মানুষ। এমন প্রেক্ষাপটে যুদ্ধ বিধ্বস্ত মানুষের জীবনে এই ধূলিঝড় যেন আরও এক দুর্দশা হয়ে নেমে এসেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনে ফের বড় আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 8 জন নিহত ও অন্তত 18 জন আহত হয়েছেন। মস্কোতেও পাল্টা আক্রমণ চালিয়েছে কিয়েভ। এদিকে যুদ্ধকে ঘিরে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার রাতভর ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভ অঞ্চল সহ সুমি, খার্কিভ, দিনিপ্রো এবং মাইকোলাভ এই 5 অঞ্চলে হামলা হয়। প্রায় 430টি ড্রোন ও 68টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি কিয়েভের, যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। হামলার মূল লক্ষ্য জ্বালানি অবকাঠামো হলেও আবাসিক ভবন, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ, ব্রোভারি ও জাপোরিঝিয়াতেও হামলা চালানো হয়, এতে অনেকে হতাহত হন। জবাবে রাশিয়ার ড্রোন অভিযান চালায় ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত 16টি ইউক্রেনীয় ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এছাড়া স্মোলেন্স্ক, বেলগোরোদ এবং কুরস্ক অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়। হামলার কারণে মস্কোর ডোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কাউন্সিল জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 2600 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ সহ বিভিন্ন পদক্ষেপ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইইউ কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় রাশিয়া যুদ্ধ চালানোর সক্ষমতা বাড়তে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই বড় ধরনের শক্তি প্রদর্শন করল দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দুই দেশের অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়নচেউনে নদী পারাপারের দক্ষতা প্রদর্শন করে দেশ দুটি। সেই সাথে সেতু দিয়েই পার হয় ট্যাঙ্ক ও সাজোয়াজান। একই দিনে পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ইয়নচেনে নদীর উপর গড়ে তোলা হলো অস্থায়ী পন্টন সেতু। আকাশে হেলিকপ্টার, নদীতে নৌযান সমন্বিত এই অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত শত সেনা। হেলিকপ্টার থেকে নদীতে পন্টন ফেলে নৌকা ও বিশেষ সেতু যান ব্যবহার করে সেগুলো জোড়া লাগিয়ে তৈরি করা হয় ভাসমান সেতু। এই মহড়ায় প্রথমবারের মতো একসঙ্গে ব্যবহার করা হয় দক্ষিণ কোরিয়ার KM-3 সুরিয়ং অ্যাম্ফিবিয়াস ব্রিজ ভেহিকল এবং যুক্তরাষ্ট্রের ইমপ্রুভড রিবন ব্রিজ প্রযুক্তি। এর ফলে অল্প সময়েই শক্তিশালী একটি অস্থায়ী সেতু বানিয়ে নিজেদের দক্ষতা দেখান সেনারা। সেতুটি ব্যবহার করে নদী পার হয় যুক্তরাষ্ট্রের সাজোয়াজান, দক্ষিণ কোরিয়ার K-200 সাজোয়াজান, মার্টার ক্যারিয়ার এবং K-1A2 ট্যাঙ্ক। এই ধরনের যৌথ প্রশিক্ষণ আমাদের সবচেয়ে বড় শক্তি। একসঙ্গে কাজ করে আমরা প্রস্তুতি ও সক্ষমতা আরো বাড়াতে পারি। বিশ্বে অনেকেই এই সমন্বয়কে উদাহরণ হিসেবে দেখে। সংশ্লিষ্টরা জানান, মহড়ার লক্ষ্য ছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় এবং দ্রুত নদী পারাপারের সক্ষমতা বাড়ানো। এই অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেতু প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যৌথ নদী পারাপার অভিযানের সক্ষমতা আরো বাড়ানো হবে। মহড়ার সময় নদীর উপর দিয়ে সেতু দিয়ে একের পর এক ট্যাঙ্ক ও সামরিক যান পার হতে দেখা যায়। সেনারা পতাকা ও সংকেত দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন। এমন সময় নতুন করে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া। একই দিনে পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ছোড়া হয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে চলমান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াই এই উত্তেজনার অন্যতম কারণ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ মোদির। সরকার পতনের কাউন্টডাউন শুরুর হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে বিক্ষোভ। বিদ্যুৎ সংকট, খাদ্যদ্রব্যের দাম এবং দীর্ঘস্থায়ী জ্বালানি অবরোধে ক্ষোভ বাড়ছে কিউবায়। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা।
এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সংকটের জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায় দিচ্ছে হাভানা। সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকটের প্রতিবাদে কিউবায় শুরু হওয়া শান্তিপূর্ণ সমাবেশ সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে কেন্দ্রীয় শহর মোরনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সমাবেশ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধরা ভবনের জানালায় পাথর ছুঁড়ে ও ভেতরের আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝখানে আগুন জ্বলছে আর বিক্ষোভকারীরা স্বাধীনতা স্লোগান দিচ্ছেন। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে একটি ফার্মেসি ও সরকার পরিচালিত বাজারেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র ইনভাসর। মার্কিন জ্বালানি অবরোধের কারণে 3 মাস ধরে জ্বালানি সরবরাহ না আসায় এর সংকট তৈরি হয়েছে বলে দাবি প্রশাসনের। এদিকে হাভানায় সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল বলেন, দুই দেশের মতপার্থক্য ও সম্ভাব্য সমাধান নিয়ে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়াটিকে অত্যন্ত সংবেদনশীল বলে আখ্যা দেন তিনি। দিয়াস কানেল জানান, সেখানে দুই দেশের মতপার্থক্য, সম্ভাব্য সমাধান এবং পারস্পরিক স্বার্থে বাস্তব পদক্ষেপ নেয়ার রাজনৈতিক সদিচ্ছা যাচাই করা হয়েছে। এ সময় পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইকুয়েডরের রাজধানী কুইটো। স্থানীয় সময় শুক্রবার শ্রম সংস্কার, বাজেট কাটছাঁট এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। প্রেসিডেন্ট ড্যানিয়েল নবোয়ার সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন তারা। কিছু বিক্ষোভকারীকে মার্কিন পতাকা পোড়াতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের বেসামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালিয়ে আফগানিস্তান লাল রেখা অতিক্রম করেছে বলে অভিযোগ ইসলামাবাদের। স্থানীয় সময় শনিবার সেনা দফতর সহ বিভিন্ন এলাকায় আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। দুই পক্ষকে সংযম দেখানো এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। চলমান সংঘাতকে ঘিরে পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারতও। স্থানীয় সময় শনিবার আফগান তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগ তোলে পাকিস্তানের সামরিক বাহিনী। কিছু ড্রোন রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দফতর লক্ষ্য করেছিল বলে দাবি করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় পাকিস্তান। যদিও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোয়েটা, কোহাট ও রাওয়ালপিন্ডিতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। বৃহস্পতিবার রাতে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি হামলার জবাবে এই আক্রমণ চালানো হয় বলে ধারণা গণমাধ্যমের। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে আফগান তালেবান লাল রেখা অতিক্রম করেছে। সতর্ক করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদ অভিযোগ তোলে, আফগান ভূখণ্ড পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান। বলেন, শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাতকে ঘিরে পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে কলকাতায় এক জনসভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন তিনি। তৃণমূল সরাসরি পথে নেমে মোদীর বিরুদ্ধে প্রতিবাদ না করলেও বেশ কিছু সংগঠন কালো কাপড় উড়িয়ে গো ব্যাক মোদী স্লোগান তোলে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জনসভা ঘিরে গত কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছিল। বিশেষ করে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি হওয়া নরেন্দ্র মোদীর সভামঞ্চ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে সমর্থকেরা আসতে শুরু করেন। কলকাতার রাজপথও কার্যত এদিন গেরুয়া রঙে সেজে উঠেছিল।
बंगाल की क्रांति का নির্ধারিত সময় সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। রাজ্যের রাজনৈতিক সমীকরণের প্রধান প্রতিপক্ষ তৃণমূলকে এক হাত নিতে শুরু করেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন, বলেন তৃণমূল সরকারের চলে যাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। গিরিশ পার্কে তৃণমূল মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগও ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এদিকে মোদীর কলকাতা সফরের প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন শহরের পার্ক সার্কাস এলাকার বাসিন্দারা। আমাদের বাসের উপর অ্যাটাক করা এই ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভিলমালা থেকে শুরু করে সবাই এখানে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন। জনসভার আগে পশ্চিমবঙ্গে 17,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बंगाल की प्रबुद्ध जनता जानती है। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ওসমান হাদি হত্যা মামলার আসামিদের সীমান্ত পার করার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্র জানায়, ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা সীমান্তে দালাল চক্রের সঙ্গে যুক্ত এবং টাকার বিনিময়ে অবৈধভাবে লোক পারাপারের কাজ করতেন। প্রাথমিক জেরায় বিষয়টি স্বীকার করেছেন তিনি। এসটিএফ বলছে, হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকেও ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন ফিলিপ। পুলিশি চাপ বাড়ায় তিনি নিজেও একই সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। দেখছেন আন্তর্জাতিক সময়। মালদ্বীপের দিঘুরাহ আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে হতাহত প্রবাসী বাংলাদেশিদের দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। হাই কমিশন জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর আহতদের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের অন্যান্য প্রবাসীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে মিশন। ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 50 জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একই দিন সংস্থাটি আরও 41 জনকে উদ্ধার করে। ইতালির সংস্থা অর্গানাইজেশন ইমার্জেন্সি জানায়, তাদের উদ্ধারকৃতদের মধ্যে 9 জন নাবালক, 5 জন শিশু এবং 12 জন নারী রয়েছেন। উদ্ধার হওয়া অভিবাসীরা নাইজেরিয়া, গিনি বিসাউ, বাইফ্রা, সেনেগাল, দক্ষিণ সুদান, গিনি, গাম্বিয়া ও সুদান থেকে আসা বলে জানিয়েছে তারা। উদ্ধারকৃতদের এনজিওর লাইফ সাপোর্টে জাহাজের তীরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে বিস্ফোরণে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলে একটি অভিজাত আবাসিক এলাকার স্কুলটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। এই ঘটনাকে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছে শহরের মেয়র। এর আগে শুক্রবার রাতেও রটারডামে একটি উপাসনালয়ে আগুনের ঘটনা ঘটে। এরপর থেকে ইহুদি প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবেশী দেশ বেলজিয়ামেও সোমবার একটি ইহুদি উপাসনালয়ে আগুনের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সময়। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্র শনিবার রাজধানীতে দুদিনব্যাপী আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার HM সোহেল। ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে সপ্তমবারের মতো আয়োজন করা হয়েছে ঈদ বাণিজ্য মেলা ঈদ বাজার। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় ফরাসি ও অনেক পর্যটকও অংশগ্রহণ করেন এ বাণিজ্য মেলায়। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর এই মেলা প্লাস দো লা রিপাবলিকে অনুষ্ঠিত হলেও এবারের মেলা অনুষ্ঠিত হয় প্লাস দো লা বাস্তেলে। অভিবাসীদের নিয়ে কাজ করার সংগঠন সলিদারিটি আজ ফ্রান্স সাফ এই মেলার আয়োজক। এই মেলায় প্রায় 60টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোতে ঈদকে সামনে রেখে থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি গহনা সহ দেশীয় খাবারেরও সমাহার ছিল। মেলায় আয়োজন করা হয় নানা খেলাধুলারও। এতে নারী পুরুষের পাশাপাশি শিশুরা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আয়োজকরা জানিয়েছেন মূলত নারী উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন। ভবিষ্যতে তারা তা অব্যাহত রাখবেন। নারীদের এটার মাধ্যমে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারছে এবং বিশেষ করে ফ্রান্সে যখন থেকে আমরা শুরু করেছি দিনে দিনে কিন্তু নারী উদ্যোক্তা আরও বেশি হচ্ছে। এটা অবশ্যই একটা ইন্সপিরেশনের জায়গা। দিনব্যাপী আয়োজিত এই মেলায় ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছেন বলেই জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা জানিয়েছেন এই মেলা কেনাকাটার পাশাপাশি তাদের কাছে এক মিলন মেলাও। সবাই মোটামুটি খুব হ্যাপি। বিশেষ করে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসি আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলি দেখানোর জন্য এবং ঐতিহ্যপূর্ণ জামা কাপড়গুলি ওদেরকে পরিধান করাই, যে হ্যাঁ আমরা কেমন ধরনের পোশাক দেশে থাকলে পরতাম। বাংলাদেশের যে ঈদের কেনাকাটা যে আমেজটা আমরা প্রবাসীরা এটা পাই না, তো এখানে এসে ওই আমেজটা পাচ্ছি। সকাল থেকে অনেক সাড়া পাচ্ছি, ওয়েদারও ভালো। বাংলাদেশি কাস্টমারের পাশাপাশি বিদেশি কাস্টমার আনাগোনা অনেক বেশি। আর এখন আমাদের বিক্রির সময় আলহামদুলিল্লাহ আরও বেশি বিজি হবে। এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি প্লাস এখানে ডেকোরেশন সার্ভিস নিয়ে আমরা ভীষণ সাড়া পাচ্ছি। ইভেন আমাদের ফেসবুকে পেজ আছে। স্থানীয় ফরাসিদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় অনেক পর্যটকরাও এই মেলায় উপস্থিত ছিলেন। প্যারিসের এই ঈদ বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গাই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের কাছে এক মিলন মেলাও, যেখানে হাজার মাইল দূরে থেকেও ঈদের আনন্দ আর সংস্কৃতির বন্ধনে একত্রিত হতে পারেন সবাই। প্যারিসের প্লাস দো লা বাস্তিল থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত 15। লেবাননে হামলা অব্যাহত। হিজবুল্লাহর পাল্টা আঘাত। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা রুশ সেনাদের। নিহত 8, আহত অন্তত 18। রাশিয়ায় পাল্টা আক্রমণ জেলেনস্কি বাহিনীর। মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইইউ। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ মোদির। সরকার পতনের কাউন্টডাউন শুরুর হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।